जननी जय श्री शारदामणि जय जय जननी जय श्री शारदामणि। রাজেশ আজ অখিলেশের কাছে সম্পূর্ণভাবে ঋণী হয়ে আছে, কারণ তার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছে অখিলেশ। রাজেশ যেরকম ছিল একগুঁয়ে জেদি, ঠাকুর দেবতার প্রতি কোনো বিশ্বাস ছিল না, সব কিছুর ওপর একটা তাচ্ছিল্য ভাব ছিল। আজ সে অখিলেশের জন্য অন্য মানুষে পরিণত হয়েছে, আর তার কাছে বিশ্বাস ও ভক্তি সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠেছে, যেটি শিখিয়েছে অখিলেশ। তবে রাজেশ আমাদের জানিয়েছে অখিলেশ ছিল একটি উপলক্ষ মাত্র। আমার এই পরিবর্তনের মূল কাণ্ডারি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী। আজ তার যা কিছু পরিবর্তন হয়েছে সবই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্যে, যেটির মাধ্যম ছিল অখিলেশ। তো আমরা এখন দেখব কি ঘটনা ঘটলো বা ঘটেছিল যার জন্যে রাজেশ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল, ও এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদার হাত কিভাবে এলো। সকল বন্ধুদের ও আমার গুরুজনদের এবং আমাদের ভাই বোনেদের এই কাহিনী চ্যানেলে সুস্বাগতম। কাহিনী চ্যানেলের বাস্তব গল্পগুলি আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটি আশাবাদী কমেন্ট আমাদের পরবর্তী বাস্তব গল্প লিখতে ও সেটিকে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে মনোবল যোগাবে। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের যদি আমাদের কাহিনী চ্যানেলের গল্প ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের বেল আইকনটি অন রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ও কমেন্টে অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো জানিয়ে আমাদের সাহায্য করবেন। নমস্কার, আজকের গল্প আমরা কি নিয়ে হবে তা প্রথমে আলোচনার মাধ্যমে বলে দিয়েছি। রাজেশ ও অখিলেশ দুজনে এক অফিসে কাজ করে। রাজেশ প্রতিনিয়তই সুযোগ পেলে অখিলেশের পিছনে লেগে থাকতো, কারণ তার বসার ক্যাবিনেটের সামনে অর্থাৎ তার চেয়ারের সামনে দেওয়ালে ছোট করে একটি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ফটো লাগানো ছিল। সে অফিসে আসতে যেতে সেই ফটোতে দুবেলা করে প্রণাম করে যেত। এছাড়া কোনো সমস্যায় পড়লে প্রত্যেকে দেখেছে ওই ছোট ফটোর দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকতো। এই নিয়ে তার সঙ্গে অনেক ঠাট্টা মস্তিও চলতো, যদিও কোনো কথায় সে গায়ে মাখত না, শুধু একটা মুচকি হেসে নিজের কাজ করতে শুরু করত এবং অন্যান্য অফিস কলিগরা তাকে নানা রকমভাবে ডাকতো। কেউ বলতো রামকৃষ্ণদেবের বড় ভক্ত, কেউ বলতো খুবই দুর্বল মনের। যারা দুর্বল মনের হয় তারা সবসময় ঠাকুরকে ডেকে যায়। আবার কেউ কেউ বলতো তার এটা একটা ম্যানিয়া। এরকম ভিন্ন ভিন্ন কলিগ ভিন্ন ভিন্ন কথা বলে যেত, তাতে অখিলেশের কোনো কিছুই পরিবর্তন হতো না। এইভাবেই প্রতিনিয়ত অফিসে চলে যেত। রাজেশ একদিন অখিলেশকে জিজ্ঞেস করেছিল, তুই এসব করিস কি মনের ভীতি থেকে? এইসব না করে কাজের দিকে মন দে। সেদিন অখিলেশ বলেছিল, আমার কাজের দিকে মন তোদের থেকে অনেক বেশি থাকে এবং আমার কাজ তোদের থেকে অনেক পারফেক্ট হয়ে থাকে, তাই এসবের সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। তো সেদিনের পর থেকে রাজেশ একটু অখিলেশের প্রতি বিরূপ ভাব ছিল। রাজেশ অখিলেশকে যখনই সুযোগ পায় উল্টোপাল্টা কথা বলে, তার কাজে ডিস্টার্ব করতে থাকে। অখিলেশ অনেকবার তাকে অনুরোধ করেছে, আমাকে আমার কাজ করতে দে, এভাবে আমাকে ডিস্টার্ব করিস না। এইভাবে প্রায় 3 থেকে 4 মাস কেটে গেল। একদিন হঠাৎ দেখলো তার ক্যাবিনেটের সামনে রামকৃষ্ণদেবের ফটোটা নেই, তার পরিবর্তে একটি নগ্ন প্রকৃতির মহিলার ছবি দেয়ালে আটকানো রয়েছে। সেটি দেখে সেদিন অখিলেশের মনের ভাব কি হয়েছিল সেটি কেবলমাত্র সেই বলতে পারবে। কিন্তু তারপরেই এক আশ্চর্য ঘটনা ঘটল। অখিলেশ ঠিক 5 মিনিট চুপচাপ চেয়ারে বসে রইল। তারপর তার অফিসের ড্রয়ার থেকে মার্কার পেনটি বার করলো ও ওই নগ্ন প্রকৃতির মহিলাকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলল। অফিসের অন্যান্য কলিগরা স্তম্ভিত হয়ে শুধু দেখতে লাগলো। তারা ভেবেছিল অন্য কিছু একটা ঘটবে, কিন্তু যা ঘটলো সেটি তারা বিশ্বাস করতে পারল না। অখিলেশ ওই মহিলাটিকে সুন্দর করে সাজিয়ে তাকে দুহাত ভরে প্রণাম করতে লাগলো ও তার অফিসের কাজ প্রতিদিনের মতো শুরু করলো। সে কিন্তু সেই ছবিটিকে আর ছিল না, বা তার পরিবর্তে রামকৃষ্ণদেবেরও কোনো ছবি লাগালো না।
কোনো কোনো কলিগ এইসব দেখে তার মস্তিষ্ক বিভ্রাট হয়েছে বলতেও ছাড়েনি। এইভাবে অখিলেশের সঙ্গে অনেক কিছুই ঘটতে থাকে। সেগুলি প্রতিবাদ করা দরকার সেগুলোই সে প্রতিবাদ করত, আর যেগুলো ছেড়ে দেওয়া দরকার সেগুলো সে কোনো কেয়ারই দিত না। একদিন হঠাৎ রাজেশকে তার বস ফোন করলো ও তার চেম্বারে ডাকলো এবং বলল, তুমি দীর্ঘ 3 মাস ধরে যে প্রজেক্টটি তৈরি করেছো তা সম্পূর্ণরূপে ভুল হয়েছে। এই প্রজেক্টটি 1 সপ্তাহের মধ্যে তুমি ঠিক করে দাও, তা না হলে 3 মাসের বেতন ফেরত দিয়ে চাকরি থেকে বেরিয়ে যাও। রাজেশ ভালো রকমই জানতো তাকে যে প্রজেক্টটি দেওয়া হয়েছে সেটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, তাই বসের কাছে কোনো কথা সে বলতে পারল না। প্রজেক্ট ফাইলটি নিয়ে তার ক্যাবিনেটে চলে এলো। বাড়ি যাওয়ার সময় অখিলেশ খেয়াল করলো রাজেশ তখনও তার ক্যাবিনেটে বসে আছে। তাকে দেখে অখিলেশের মনে সন্দেহ হলো, কি হয়েছে, এখনও ক্যাবিনেটে কেন বসে আছে? কারণ সবার প্রথমে অফিস থেকে রাজেশই বেরিয়ে যায়। একবার ভাবলো যাই দেখে আসি, পরক্ষণেই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তার পরদিন অখিলেশ যখন অফিসে ঢোকে তখন রাজেশ অলরেডি তার কেবিনেই পৌঁছে গেছে। ও তাকে দেখে অখিলেশের মনে হলো সে যেন কোনো সমস্যায় পড়েছে যেটি কাউকে জানাতে পারছে না। যাই হোক, সেদিনের অফিসেও স্বাভাবিক মতো চলে গেল। কিন্তু সেদিন বাড়ি ফেরার সময় অখিলেশ দেখল রাজেশ এখনও ক্যাবিনেটে বসে কাজ করে যাচ্ছে। আজ আর অখিলেশ বাড়ি চলে না গিয়ে কৌতূহলবশত তার ক্যাবিনেটের দিকে এগিয়ে গেল। ও তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রাজেশ, তোকে কয়েকদিন ধরে এত মনমরা ও এত ব্যস্ত দেখছি, কিছু সমস্যা হয়ে থাকলে বল। রাজেশ মুখটি দুহাত দিয়ে ঢাকলো। অখিলেশ আবার জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা থাকলে বল, আমি যদি কিছু সাহায্য করতে পারি অবশ্যই করব। অখিলেশ দেখলো রাজেশের দু চোখ জলে ছলছল করছে। অখিলেশ তখন ব্যাপারটিকে খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারল। তখন রাজেশ বলল, তুই আমাকে ক্ষমা করে দিস অখিলেশ, তোকে আমি কত অত্যাচার করেছি, কত কুকথা বলেছি, কিন্তু আজকে তুই এলি আমার এই সমস্যার সাহায্য করার জন্যে। আমার সমস্যাটি তোকে বাদ দিয়ে অন্য সব অফিস কলিগদেরই বলেছি, কিন্তু তারা কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আর তুই নিজে থেকে আমার কাছে এলি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। অখিলেশ তখন বলল, এসব ছাড়, কি হয়েছে আগে বল আমায়। তখন রাজেশ তাকে সব ঘটনা বলল। অখিলেশ তার কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ল। বলল, 3 মাসের কাজ 1 সপ্তাহে কি করে সম্ভব, আর তুই এই ভুলই বা করলি কিভাবে? যাই হোক ছাড়, কিছু তো একটা সমাধান বার করতেই হবে। অখিলেশ তখন তার পকেট থেকে ফোনটি বার করে বাড়িতে ফোন করে বলল, আজ আমার আসতে একটু দেরি হবে, আমার জন্য অপেক্ষা করো না। অখিলেশ তার প্রজেক্ট ফাইলটি হাতে নিল ও নাড়াচাড়া করে দেখতে লাগলো কিভাবে তাড়াতাড়ি কাজটিকে শেষ করা যায়, কিন্তু কোনো কিছুই ঘটল না। রাজেশ তখন খুবই হতাশাভাবে বলল, এখন কি হবে আমার অখিলেশ? অখিলেশ তখন একটা কথাই বলল, বিশ্বাস আর ভক্তি, এই দুটো যদি তোর কাছে থাকে তাহলে সব কিছুই সম্ভব। রাজেশ তার কথার কোনো মানে বুঝতে পারল না। বলল, তুই আমার ক্যাবিনেটে আয়। তখন অখিলেশ ও রাজেশ দুজনে অখিলেশের ক্যাবিনেটে গিয়ে বসলো। তখন অখিলেশ বলল, সামনে এই মেয়ের ছবিটা কে দেখেছিস? কি মনে হয়, ঠাকুরের ছবি নাকি তোদের দেওয়া একটি নগ্ন মেয়ের ছবি? রাজেশ অখিলেশের কোনো কথাই বুঝতে পারল না, কিন্তু সে রামকৃষ্ণদেবের ছবিটি তুলে এই ছবিটি লাগিয়েছিল রাগের বশে, সেদিনটা মনে পড়ে গেল। রাজেশ বলল, এটি একটি মেয়ের ছবি দেখছি, যেটি আমি লাগিয়েছিলাম তোর ঠাকুর রামকৃষ্ণদেবের ফটোটাকে তুলে। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিস। অখিলেশ বলল, ভুল কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, এখন আমি যেটা বলছি সেটা বল তুই, এটি কার ছবি দেখছিস? রাজেশ বলল, কেন, একটি মেয়ের। অখিলেশ বলল, আমি দেখছি একটি দেবীর ছবি। এই ছবি আমার কাছে শ্রী শ্রী পরমহংসদেব, আবার এটিকেই আমি দেখছি মা সারদা দেবীর মূর্তি। সেটি তোর কাছে এখন কোনো মতেই দেখা সম্ভব হবে না, কারণ তোর ভেতর না আছে ভক্তি, না আছে বিশ্বাস। তোরা আমাকে এতদিন পর্যন্ত যে জিনিসটাকে নিয়ে ঠাট্টাই আর কি মারতিস, সেটি তোদের ভুল না, ভুলটা হলো তোদের শিক্ষা। তোরা ভাবিস যারা ঠাকুরকে আরাধনা করে তারা দুর্বল মনের, সেটি কোনো দিনও নয়। এই ঠাকুর আমাদের একটি শক্তির উৎস,
যেখান থেকে আমি আমার মনোবল খুঁজে পাই, আমার সমস্ত দুঃখ কষ্ট সব শেয়ার করতে পারি এবং কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান পেয়ে যাই। তাই আজও আমি বিশ্বাস ভক্তির সঙ্গে বলছি, তুই মন প্রাণ দিয়ে বিশ্বাস ও ভক্তির মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও দেবী সারদার কাছে প্রার্থনা কর, কোনো না কোনো সমাধান বের হবেই। আজ রাজেশ কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেছে। এতদিন ধরে যে অখিলেশকে দেখছিল, আজ সে অখিলেশকে চিনতে পারছে না। এটি তার কোন মূর্তি, তার ভেতরে সে যেন অন্য একজনকে দেখছে। সে বুঝতে পারছিল না এটা কি সত্যিই সে অখিলেশ বা অন্য কেউ। যাই হোক, তার কথা মানা ছাড়া রাজেশের কাছে আর কোনো উপায় ছিল না। তাই সে বাধ্য হয়ে বিশ্বাস ও ভক্তি নিয়ে তার কথা মতো শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদা দেবীকে চোখ বুজে এক মনে প্রার্থনা করতে লাগলো। দীর্ঘ 10 মিনিট পর রাজেশ চোখ খুলল ও সে নিজেকে অনেকটা হালকা বোধ করছিল। সে নিজেও বুঝতে পারছিল না কি ঘটেছে। তারপর তার ক্যাবিনেটে এসে ফিরে গেল ও এসে দেখলো অখিলেশ তার ক্যাবিনেটে বসে কি একটা করছে। রাজেশকে দেখে অখিলেশ বলল, কোনো সমাধান পেলি? রাজেশ বলল, না, তবে মনটা অনেক হালকা লাগছে। মনে হচ্ছে কাউকে তার মনের কষ্টটা যেন দিয়ে এলাম। অখিলেশ বলল, নে এবার কাজটা শুরু কর, আমি পাশে বসে আছি। রাজেশ কাজটি শুরু করলো। ও আধ ঘন্টা করার পর একটু রেস্ট নেওয়ার জন্য দুজনে চা খেতে বাইরে গেল। চা খেতে খেতে রাজেশ ফেসবুকটি একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। হঠাৎ করে রাজেশ কোনো একটি বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিতে শুরু করলো। ফেসবুকের মধ্যে দীর্ঘ প্রায় 10 মিনিট দেখার পর তার মুখে একটা বড় হাসি ফুটল। সে তখন অখিলেশকে নিয়ে দৌড়ে গিয়ে তার ক্যাবিনেটের দিকে গেল ও দীর্ঘ 15 মিনিট সে কিছু একটা করতে লাগলো। তারপরেই চেঁচিয়ে বলতে লাগলো, অখিলেশ, আমি পারবো, অবশ্যই পারবো। আমি যেই সমস্যাটি পড়েছিলাম সেই সমস্যাটি ফেসবুক থেকে আমি সমাধান করে নিয়েছি। তারপর সে কি সমস্যায় পড়েছিল ও কি সমাধান সে পেল সেটি অখিলেশকে 10 মিনিট ধরে বোঝাতে লাগলো। তখন অখিলেশ বলল, তাহলে চল আজকে বাড়ি যাই, কালকে এসে ফুল দমে কাজ শুরু করবি। রাজেশ রাজি হয়ে গেল ও দুজনে বাড়ি চলে গেল। রাজেশ বাড়ি গিয়ে অনেক কিছু ভাবতে লাগলো। প্রথমত, আজ সে অখিলেশকে দেখেছে, আগের অখিলেশের সঙ্গে সে কোনো মতেই মেলাতে পারছিল না। দ্বিতীয়ত, সে এর পূর্বে কোনো দিনই এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করেনি। আজকে তাকে কোনো এক অদৃশ্য চাপে করাতে বাধ্য করল। তৃতীয়ত, এর পূর্বে ফেসবুকে এরকম পোস্ট কোনো দিনই দেখেনি। এসবের সমাধান খোঁজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো কূল কিনারা পেল না সে। তার পরদিন রাজেশ খুব সকাল সকাল অফিসে এসে কাজ শুরু করে দিল। তার কিছুক্ষণ পর অখিলেশ যখন ঢুকলো অফিসে, তখন রাজেশ তাকে সেই অন্যান্য দিনের মতোই দেখতে লাগলো। সে না দেখতে পেল তার মধ্যে সিংহের গর্জন, না দেখতে পেল সেই জ্ঞানী পুরুষকে। গতকালের পরিবর্তনটি তাকে আজ পর্যন্ত ভাবিয়ে তোলে। যাই হোক, সেই যাত্রায় রাজেশ বেঁচে গেছিল। 7 দিনের মধ্যেই সেই রিপোর্টটি তার বসের হাতে পৌঁছে দিয়েছিল ও বস তাকে অভিনন্দন জানিয়েছিল, যেটি তার পরবর্তী প্রমোশনকে নিশ্চিত করেছিল। সেই দিন সে একটা বড় শিক্ষা পেয়েছিল, বিশ্বাস ও ভক্তির মাধ্যমে সব কিছুই সম্ভব। সে কতবার অখিলেশকে সেই দিনের ঘটনাটি বলার চেষ্টা করেছে, কিন্তু অখিলেশ তার কোনো কথাই গুরুত্ব সহকারে আজও পর্যন্ত শোনেনি। কিন্তু আজ রাজেশ সব কিছুই বিশ্বাস ও ভক্তির মাধ্যমে পেল, যেটি অবশ্যই অখিলেশের মাধ্যম দিয়ে ঘটল। পরোক্ষে সে ভালো রকম বুঝতে পারল, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা তার উপর দয়া না করলে আজ এই পরিবর্তন কোনো মতেই সম্ভব ছিল না। এখন রাজেশ অফিসে ঢোকার পথে অখিলেশের ক্যাবিনেটে গিয়ে রামকৃষ্ণদেব ও মা সারদাকে প্রতিদিন ভক্তি ভরে প্রণাম করে আসে ও তারপর কাজ শুরু করে। ও বের হওয়ার সময়ও ভক্তি ভরে প্রণাম করে যেতে কোনোদিনই ভোলে না। এখানে একটি কথা বলতে ভুলে গেছি, মাঝখানে একদিন এসে রাজেশ সেই মেয়েটির ছবির পরিবর্তে রামকৃষ্ণদেব ও মা সারদার ছবি লাগিয়ে দিয়ে গিয়েছিল। একদিন এক কলিগ তাকে জিজ্ঞাসা করলো, তোর ক্যাবিনেটেও তো ছবিগুলো টাঙিয়ে রাখতে পারিস, প্রতিদিন অখিলেশের ক্যাবিনেটে গিয়ে প্রণাম করার মানে কি? রাজেশ বলেছিল, আমরা বাড়িতে যতবারই পুজো করি না কেন, মন্দিরে একবার না গেলে আমাদের মন আনচান করে থাকে। অখিলেশ একদিন রাজেশকে জিজ্ঞাসা করেছিল,
এখন তোরা তো পরিবর্তন হলো কি করে? সেই প্রশ্নের উত্তর রাজেশ কি দেবে? সে বুঝতে পারল না যার জন্য আজ তার এই পরিবর্তন হলো সেই আজকে এই প্রশ্ন করছে। জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় মা সারদা। এই ঘটনাটি বাস্তবিকভাবে রাজেশের জীবনে ঘটেছিল। রাজেশ আমাদের এই গল্পটি লিখে পাঠিয়েছে। রাজেশের বাড়ি মুর্শিদাবাদ এবং তিনি যে ঘটনাগুলি বলেছেন সেগুলো আমরা আমাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম।